পরশুরামের ভয়ে অসুস্থতার নাটক করে হসপিটালে ভর্তি হলো কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আরাধ্যাকে ফোন করে কর্ণ চ্যাটার্জি। ফোন করে বলতে থাকে, আরাধ্যা মা, তুমি বাড়িতে ফিরে এসো, যাই হয়ে গেছে সেটা ভুলে যাও। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি তোমার জামাইবাবুকে বলে আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও। তখনই আরাধ্যা বলে, না, এটা এটা সম্ভব না। আমি আপনার ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আপনি তো নিজেই বলেছিলেন যে আমার আর কাবিরের ডিভোর্সটা আপনি করিয়ে দেবেন, সে কষ্টটা আপনাকে আর করতে হবে না। তখন এই কথা শুনে কাবির ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, আরাধ্যা, এসব কি বলছো তুমি? তুমি আমাকে ডিভোর্স দেবে মানে? এসবের মানে কি? তখনই আরাধ্যা বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমার সত্যি সত্যি ভালোবাসতে আমাকে, তবে তোমার বাবার কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারতে না। তুমি তোমার বাবার কেনা গোলাম হয়ে গেছো। তোমার বাবা যেটা বলবে তুমি সেটাই করবে। তবে আমার তো কোনো প্রয়োজন নেই, তাই না? আর আমি তোমাকে ঘৃণা করি যে কিনা একটা একটা শিশুকেও ছাড়ে না, একটা শিশুর সঙ্গে অপরাধ করে, সেই শিশুকে কিডন্যাপ করে বিক্রি করে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি তোমার অনেক 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 অন্যায় মাফ করে দিয়েছি, অনেক অন্যায় ক্ষমা করে তোমাকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর নয়। এই বলে ফোনটা কেটে দেয় আরাধ্যা। ঠিক তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে তটিনী ও পরশুরাম। তটিনীকে দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার তটিনী, তুমি এই বেশে এগুলো কি নিয়ে এসেছো এখানে? তখনই লাহুরি বলে, আমি বুঝতে পারছি না, এখানে হাতে হাতে এসব নিয়ে কি কি এসব? তখনই তটিনী বলে, আপনাদের বাড়িতে তথ্য নিয়ে এলাম। আসলে রথ আসছে তো আমাদের বাড়িতে, তাই বাবার সঙ্গে কথা বলে আপনাদের বাড়িতে কিছু তথ্য নিয়ে এলাম, মিষ্টি, ওই কাপড় চোপড়, এই সব কিছুই। তখনই দেখা যাবে এ কথা শুনে লহরী বলতে থাকে, তুমি কি এখানে আমাকে অপদস্থ করতে এসেছো? তখনই তখনই তটিনী বলে, না, আপনাকে অপদস্থ করার মতো তো আমার করার কিছুই নেই, তাই না? আপনি আপনি বুঝতে পারছেন না? আপনার জন্য আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আমার বাচ্চা দুটো পড়াশোনা বন্ধ, ওরা পড়াশোনা করতে পারছে না, ওরা স্কুলে যেতে পারছে না। আপনি ওদের টিসি দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন, ওরা কিছুতেই ভর্তি হতে পারছে না। আপনাকে তো এটা শাস্তি পেতে হবে, তাই না মিসেস লাহোরি চ্যাটার্জি? তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তটিনী। তুমি আমার বাড়িতে এসে আমার ওয়াইফকে এভাবে অপমান অপদস্থ করতে পারো না। তখনই তটিনী বলে, কেন পারি না? অবশ্যই পারি। উনি যেহেতু আমার বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে দুবারও ভাবেনি, তবে আমি কেন ওনার ওনার হয়ে কথা বলতে দুবার ভাববো বলুন তো? এখানে তো আমিও কথা বলতে পারি, তাই না? তখনই লহরী বলে, আমি এখন আর প্রিন্সিপাল ম্যাম নই, আমি এখন আমার একটাই পরিচয়, আমি কর্ণ চ্যাটার্জির ওয়াইফ লহরী চ্যাটার্জি। তখনই তটিনী বলে, আর আমার দুটো পরিচয়, এক শিবপ্রসাদ গাঙ্গুলির গাঙ্গুলির স্ত্রী তটিনী গাঙ্গুলি, আর আরেকটা আমার ডিপার্টমেন্টের পরিচয়। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। তখনই তটিনী বলে, আমি আপনাকে এখান থেকে টানতে টানতে তুলে নিয়ে যাব, এখান থেকে নিয়ে গিয়ে আমার হাজবেন্ডের হাতে তুলে দেবো, আর আমার হাজবেন্ড আপনাকে এনকাউন্টার করে দেবে। এটাই আমার প্রথম কথা, এটাই আমার প্রথম কথা এবং শেষ কথা। আমি এটাই এটাই ডিসিশন নিয়েছি, আর আপনাকে কিছুতেই ছাড়বো না। আপনি কি ভেবেছেন এত সহজে ছাড়া পেয়ে যাবেন? আপনাকে আপনাকে আমি এখান থেকে টানতে টানতে তুলে নিয়ে যাব। এই বলে দেখা যাবে তটিনীও পরশুরাম যেতে যাবে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তোমার স্বামী কি ভেবেছো বেঁচে যাবে? কিছুতেই বাঁচবে না। তোমার স্বামীকে আমি শেষ করে দেব, একদম শুট করে দেব, ঠিক আগের বার যেভাবে শুট করেছিলাম। তখনই তটিনী বলে, আমি আমি জানতাম যে আপনি কথাটাই বলবেন, কিন্তু আপনারা যতই চেষ্টা করুন আমার স্বামীকে আপনারা মারতে পারবেন না। আমার স্বামীর আয়ুটা অনেক বড়, কারণ এই যে শীত সিঁদুর জল করছে, এই শীতের সিঁদুরের অনেক জোর, যে জোরে আমার স্বামী এখনো অক্ষয় আছে, জীবিত আছে। আমার স্বামীকে এখনো কেউ টাচ করতে পারেনি। আমার স্বামীকে নিয়ে আমি আমি যে সুখের সংসারটা করছি, সেই সংসারে যে চোখ দেবে তার চোখ দুটো আমি একদম উপরে তুলে নেব। তখনই পরশুরাম বলে, শুনুন, আপনি যে কথাগুলো বললেন সে কথাগুলোর জন্য আমি আপনার সামনে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমি প্রতিবাদ করলাম না, কারণ আমার হয়ে প্রতিবাদটা আমার ওয়াইফই করে দিয়েছে। তাই আমি মুখ বুজে সবটা সহ্য করে নিলাম। আর একটা কথা মাথায় রাখবেন, আপনাকে আমি একটা কথা বলছি, আপনি যেরকম অন্যায় করেছেন, যেরকম পদক্ষেপ নিয়েছেন, সমস্ত কিছুর জন্য আপনাকে পস্তাতে হবে। আপনি ভাবতেও পারছেন না যে আপনার সামনে কি আছে আপনার সামনে। তখনই দেখা যাবে লহরী বলে, প্লিজ তোমরা এভাবে এভাবে এখানে আতঙ্ক সৃষ্টি করো না, তোমরা এখানে কি বলতে চাইছো? তখনই তটিনী বলে, আতঙ্কের কি দেখেছেন? এবার এবার খেলা শুরু হয়ে যাবে। এরপরে দেখা যাবে তটিনী ও পরশুরাম বেরিয়ে গেলে তখনই কর্ণ চ্যাটার্জি ডক্টরকে ফোন করে আর বলতে থাকে, ইমিডিয়েটলি আমার প্রেসক্রিপশন তৈরি করুন, আমি এক্ষুনি হসপিটালে অ্যাডমিট হতে চাই, আমাকে
আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। তখন ডক্টর বলতে থাকে, কি বলছেন এসব, আপনি তো সুস্থ তাই না? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, বয়স হলে যা যা অসুখ হয় সবগুলো সবগুলো প্রেসক্রিপশনে তুলে দিন, আর আমাকে যে করে হোক হসপিটালে ভর্তি করে রাখতে হবে। তখনই পেছন থেকে তটিনী বলে ওঠে, সে পুণ্যের কাজটা না হয় আমরা নিজেরাই করে দেব, আপনাকে আর কষ্ট করে করতে হবে না। তখন এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি, আর বলতে থাকে, তোমরা তোমরা তো চলে গিয়েছিলে, তবে আবার ফিরে এলে? তখনই তটিনী বলে, হ্যাঁ চলে গিয়েছিলাম, আবার ফিরে আসতে হলো, কারণ আমি জানতাম এমন কিছু একটাই করবেন আপনি, তাই তো ফিরে এলাম, ফিরে আসতে বাধ্য হলাম। একটা কথা কথা মাথায় রাখবেন, আপনার মেডিকেল টেস্ট একদম পায়ের নখ থেকে মাথার চুল অবধি সমস্ত কিছু আমাদের আমাদের ডিপার্টমেন্টে করিয়ে নেবে, আপনাকে আর কষ্ট করে টাকা খরচ করে হসপিটালে ভর্তি হতে হবে না। এরপরে দেখা যাবে এই বলেই তটিনী ও পরশুরাম চলে গেলে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি কোনোভাবেই ওদেরকে ছাড়বো না। এদিকে দেখা যাবে পরশুরাম ডিপার্টমেন্টে বসে আছে, ঠিক তখনই বলরাম ও মায়া সৌরভকে ইন্টারোগেট রুমে নিয়ে এলে সঙ্গে আসে মহিতোষ মজুমদার। পরশুরামকে দেখেই অবাক হয়ে যায়, আর বলতে থাকে, কি ব্যাপার তুই এখানে? তখনই পরশুরাম বলে, হ্যাঁ তোকে ইন্টারোগেট করতেই তো এসেছি। তখনই এ কথা শুনে মহিতোষ মজুমদার বলতে থাকে, এখানে এখানে তোমাকে আমি ইন্টারোগেট করার কোনো পারমিশন দেব না, তুমি কিছুতেই ওকে ইন্টারোগেট করতে পারবে না। তখনই পরশুরাম বলে, সেই ইন্টারোগেট করার লোকও আছে, আমি করব না। আমি জানতাম আপনাকে এটাতে বাধা দেবেন, তাই আমি আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছি। আমি একটু আপনাকে না জানিয়ে উপরমহলে কথা বলেছি, উপরমহল থেকে একজন একজনকে পাঠানো হয়েছে, স্পেশাল অফিসার, সে এসেই ওকে ইন্টারোগেট করবে। তখন এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার ও বলরাম সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে সৌরভ ভয় পেয়ে যায়, আর বলতে থাকে, কি বলছিস এসব তুই? বড় অফিসার এসেছে মানে? কে এসে? তখনই পরশুরাম বলে, জানতে পারবি, একটু পরে জানতে পারবি, এতটা ধৈর্যহারা হওয়ার তো কোনো কারণ নেই তাই না? তখনই মায়া বলে, প্লিজ কপারেট করো, ওখানে বসে পড়ো, আর আমরা এখানে ঠিক যেভাবে অন্য অন্য ক্রিমিনালদের এখানে নিয়ে এসে ইন্টারোগেট করা হয়, ঠিক তোমাকেও ঠিক একইভাবে ইন্টারোগেট করা হবে। তাই তুমি যদি আমাদের সঙ্গে কপারেট করো সেটাই ভালো হবে, কপারেট করাটাই তোমার জন্য বেটার হবে। তাই বলছি এখানে কপারেট করো, আর তা না হলে বুঝতেই তো পারছো কি হতে পারে, এখানে এখানে পরিণাম কিন্তু ভালো হবে না। তখন এ কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি বুঝতে পারছি না তোমার এত সাহস কোথা থেকে হচ্ছে পরশুরাম, তুমি এটা কি করে করতে পারো? আমাকে না জানিয়ে উপর মহলে কথা বলার সাহস তুমি কোথা থেকে পেলে? তোমাকে এ পারমিশনটা কে দিল? তখনই পরশুরাম বলে, এখন আর কোনো পারমিশনের প্রয়োজন হয় না। এরপরে ভেতরে ডাকলে তটিনী ফোনে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করে। পিকুকে বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, আমি সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি, সমস্ত কিছু আমি তোমাদের খাবার, তারপরে সমস্ত সবকিছু একদম গুছিয়ে দিয়ে এসেছি, শুধু সেগুলো নেবে আর ব্যবহার করবে, এছাড়া তোমার আর কোনো কাজ নেই। তখনই ওপাশ থেকে পিকু বলে, মাম্মি তুমি তুমি এখন কোথায় আছো? তখনই তটিনী বলে, ও আছে একটা জায়গায়, কিন্তু তোমাকে আমি বলছি, হয়তোবা হয়তোবা খবরের কাগজওয়ালা আসবে, ওই আঙ্কেলটাকে টাকাটা দিয়ে দিও, আমি সমস্ত টাকা বইয়ের মধ্যে রেখে এসেছি। এরপরে লন্ড্রি আসবে, ওখানে কাপড়গুলো কেচে রেখে এসেছি, ওখানে কাপড়গুলো দিয়ে দিও। এ কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে। তটিনী একের পর এক কথা বলতে থাকলে সবাই অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে। তখনই সৌরভ বলে, এসব কি হচ্ছে এখানে? এখানে উনি কেন? ওনাকে এখানে কেন ডাকা হয়েছে? আর উনি এখানে এসে ফোনে বা কথা বলছে কেন? জানে না এটা ইন্টারোগেট রুম? এখানে কেন অযথা সময় নষ্ট করছে? এটাই তো বুঝতে পারছি না। তখন এ কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে, তবে কি ও কামব্যাক করলো? এরপরেই তটিনী বলতে থাকে, কি ভেবেছেন আপনারা এত সহজে সমস্ত কিছু একদম সলভ করে ফেলবেন? আমি আমি ফিরেছি, আসলে ওটা আমার ভেদ ছিল, আমি ডিপার্টমেন্টে রিটায়ার্ড করেছিলাম, এটা আমার পুরোটা একটা নাটক ছিল আপনাদের চোখে ধুলো দেওয়ার জন্য। কিন্তু কিন্তু আজকে যে রূপটা দেখছেন আমার, এটাই আমার আসল রূপ। আমি ডিপার্টমেন্ট থেকে এসেছি আপনাদের আপনাদের এখানে, আমি মিস্টার সৌরভকে এখানে ইন্টারোগেট করব, আর এখানে আমি চাই যে কেউ যেন না থাকুক, শুধু শুধু পরশুরাম, বলরাম ও মায়া ছাড়া অন্য কাউকে আমি এখানে চাই না। এরপরে মহিতোষ মজুমদার, অতনু ও সবাইকে নিয়ে বাইরে চলে যায়। তখনই তটিনী গাঙ্গুলি সৌরভের সামনে বসে বলতে থাকে, আমি দুটো দুটো তোমাকে অঙ্ক শিখাবো, সেই অঙ্কটা শিখলে সমস্ত কিছু বেরিয়ে আসবে। সেই অঙ্কটার মধ্যে বেরিয়ে আসবে যে কোন কোন কেমনে কিভাবে
তুমি পরশুরামকে মারতে চেয়েছিলে, কেনই বা মারতে চেয়েছিলে, কে কে এসবের সঙ্গে যুক্ত, সমস্ত কিছু বেরিয়ে আসবে। তখন এ কথা শুনে সৌরভ বলে, এসবের মানে কি? এসবের মানে কি? আমাকে এখানে কেন হেনস্থা করা হচ্ছে? আমি এখানে কিছুতেই কপারেট করব না। আমাকে আমাকে ছেড়ে দাও বলছে। তুমি কোনো অফিসার নয়, তুমি অযথা এখানে সময় নষ্ট করছো কেন? তখনই তটিনী বলে, আমি কোনো অফিসার নই, সেটা সেটা তোমাকে ভাবতে হবে না। আমি কোন ডিপার্টমেন্টের, কোথা থেকে এসেছি, সমস্ত কিছু আমি কোর্টে কোর্টে প্রমাণ করে দেব। এখানে তোমার সামনে প্রমাণ করার কিচ্ছু নেই। তখনই এ কথা শুনে সৌরভ বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে তুমি এখানে কেন কেন আমাকে ইন্টারোগেট করছো। আমি কি অপরাধ করেছি? আমি তো কোনো অপরাধ করিনি, আমার তো কোনো অপরাধ নেই, তাই না? তখনই তটিনী বলতে থাকে, তোমার কি অপরাধ আছে কি অপরাধ নেই সেটা সেটা আমি ডিসিশন নেব, আমি ডিসাইড করব, তুমি নয়। তখনই সৌরভ বলে, আচ্ছা এখানে তোমরা আমাকে কি করবে? এখানে কি আমাকে মারতে চাইছো তোমরা? তখনই তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, আমাদের হাতে ছেড়ে দাও ওকে, আমরা একটু ওকে ওকে পানিশ করি। আসলে হাতটা খুব খুব চুলকাচ্ছে। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমি বেরোনোর পরে দুই বন্ধু মিলে একদম একদম ইচ্ছে মতো পিষে নিও। এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়। এরপরে তটিনী বলতে থাকে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি আমি যা যা উত্তর বলবো সেগুলোর ঠিকঠাক ভাবে উত্তর দেবে, তা না হলে ব্যাপারটা কিন্তু অন্যদিকে চলে যাবে, আমার ভয়ঙ্কর রূপ দেখতে পাবে। তখন এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়। সৌরভ বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না আপনি এখানে কেন অযথা সময় নষ্ট করছেন। এভাবে শাড়ি পরে হাতে হলুদ বেটে এখানে এসে আমার সঙ্গে দাঁড়িয়ে কি ইন্টারোগেট করতে চাইছেন আপনি? এখানে আপনি যতই চেষ্টা করুন না কেন কোন রকম কিছু প্রমাণ করতে পারবেন না। তখনই তটিনী বলে, আমি এখানে একটা ম্যাপ তৈরি করেছি, সেই ম্যাপের অনুযায়ী আমি তোমাকে কথাগুলো বোঝাচ্ছি। এরপরে দেখা যাবে একটি একটি ম্যাপ অনুযায়ী সৌরভকে সমস্ত কিছু দেখাতে থাকে, যেখানে বিয়ে হচ্ছিল, যেখানে পরশুরাম দাঁড়িয়েছিল, বিজিত দাঁড়িয়েছিল, সবাই মিলে সেখানে অনুষ্ঠান বাড়িতে অপেক্ষা করছিল। এরপরে তটিনী সেখানে পৌঁছায়। তটিনী পৌঁছানোর পরে সৌরভ ইচ্ছে করেই পরশুরামকে শুট করেছিল, আর সমস্ত কিছু দেখেছিল গেছো গাছের আগা থেকে দেখে সমস্ত কিছু নিজের নলেজে রেখে দিয়েছিল একজন গেছো। এটা বলে বলে দেখা যাবে সৌরভের সামনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, বলে না যে অনেক সময় চোরেরাও পুণ্যের কাজ করে, অনেক সময় অপরাধমূলক কাজও পুণ্যের হয়ে যায়। দেখো ঠিক সেভাবে আমাদের আমাদের হয়ে একটা প্রমাণ জোগাড় হলো, খুব বড় একটা আই উইটনেস হয়ে দাঁড়ালো ওই গেছো। এ কথা শুনে দেখা যাবে সৌরভ বলতে থাকে, তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো, আমাকে এভাবে আটকে রাখার কোনো মানে নেই, তোমরা এভাবে আমাকে আটকে রাখতে পারো না, আমাকে ছেড়ে দাও। আমি আমি এখান থেকে চলে যেতে চাই, আমাকে ছেড়ে দাও বলছি। আমি আমি এখানে একদম থাকতে চাই না। তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, তোমাকে এখানেই থাকতে হবে, আর এখানে আমরা যা যা বলবো সেগুলোর সঙ্গে কোঅপারেট করতে হবে। এখন এখন তুমি উত্তর দাও যে তোমার এসবের সঙ্গে কে কে জড়িত? মহিতোষ মজুমদার, কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি, বাবিন ও ও ভানু, সবাই মিলে তোমরা এই এই প্ল্যানটা করেছো, তাই তো? আর আছে বিজিত লাহিড়ী, জিৎ মুখার্জি, সবাই মিলে পরশুরামকে মারার প্ল্যানটা করেছিলে। আর জিৎ মুখার্জি এখন কোথায়? তখন এই কথা শুনে দেখা যাবে সৌরভ বলতে থাকে, আমি কিচ্ছু জানি না, আমাকে অযথা এখানে আটকে রেখে কোনো লাভ নেই, কোনো মানে নেই, আমাকে ছেড়ে দাও বলছি, আমি এসবের সত্যি বলছি, কোনো কিছু জানি না। তখনই সৌরভকে তটিনী বলে, তুমি সমস্ত কিছুই জানো, সমস্ত কিছু তোমার তোমার জানা, কারণ তুমি হচ্ছে এই ঘটনার শুরু, তুমি এই ঘটনার শুরু, তুমি যদি মুখ না খোলো তবে এখান থেকে তুমি কিছুতেই বেরোতে পারবে না, তোমাকে এখান থেকে কিছুতেই বেরোতে দেব না, আমি এখানে চাইলে ইন্টারোগেট করে দিতে পারি। তখনই পরশুরাম বলে, সেই কাজটা না হয় আমার উপরে ছেড়ে দাও, তোমাকে আর হাত বন্ধ করতে হবে না। তখনই সৌরভ বলতে থাকে, তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস পরশুরাম, তোর ওয়াইফ আমাকে এভাবে ইন্টারোগেট করতে পারে না, আমি সত্যি কিছু জানি না। তখনই তটিনী বলে, সমস্ত প্রমাণ আছে, তুই যদি আমাদের সঙ্গে মুখ না খুলিস, সেই প্রমাণটা আমরা আগে থেকে জোগাড় করে রেখেছি, শুধুমাত্র তোর মুখ থেকে জানার ইচ্ছে ছিল, যদি মুখটা না খুলিস তবে দেখ। এরপরে দেখা যাবে সেখানে কাবির ও কর্ণ চ্যাটার্জি নিজেদের মুখে সমস্ত কিছু স্বীকার করছে, সবটা ফোনে ভিডিও রেকর্ডিং করে রেখেছে পরশুরাম। এটা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় সৌরভের। সৌরভ অবাক হয়ে বলতে থাকে, এই ভিডিওটা তুই কোথায় পেয়েছিস? এগুলো এগুলো নকল, এআই দিয়ে বানানো। তখনই পরশুরাম হাসে আর বলতে থাকে, আমি জানতাম তুই এমনটাই বলবি, তাই তাই আগে থেকে টেস্ট করানো হয়েছে, কারণ আমি নিজেই ভিডিওটা করেছি, সমস্ত সমস্ত কিছু নিজের হাতে করেছি, এবার আর কাউকে বিশ্বাস করিনি। যতই চেষ্টা করিস তোরা এবার আর বাঁচবি না, তোদেরকে এবার জেলের পিছনে যেতেই হবে। এরপরে দেখা যাবে পরশুরামের ভয়ে হসপিটালে অসুস্থতার নাটক করে ভর্তি হয় কর্ণ চ্যাটার্জি।
সেখানে জোরপূর্বক ঢুকে পড়ে পরশুরাম আর বলতে থাকে, সত্যি আপনি অসুস্থতার নাটক করেছেন শুধুমাত্র ইন্টারোগেটের ভয় থেকে? আপনাকে তো এভাবে ইন্টারোগেট করা হবে, আপনি কি ভেবেছেন আপনাকে আপনাকে এত সহজেই ছেড়ে দেবো? এরপরে ডক্টর বলতে থাকে, উনি অসুস্থ, এভাবে ক্যাবিনের মধ্যে ঢোকা আপনার ঠিক হয়নি। তখনই পরশুরাম বলে, আমাকে আমাকে এগুলো শিখাবেন না, সবটা জানি আমি উপর মহল থেকে অর্ডার নিয়ে তারপরে এখানে এসেছি। আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার ডক্টর লাইসেন্সটাও আমি ক্যান্সেল করে দিতে পারি, বুঝতে পেরেছেন আপনি?